সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, ভিডি স্টক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রতিদিনের নেই আজকেও ঢাকা স্টক এক্সচেঞ্জের কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। তো আলোচনার শুরুতেই আমি বলে রাখি, আমার এই চ্যানেলের এই যে ডিসকাশনটা শুধুমাত্রই একান্তই ডিসকাশন। আমার এই ডিসকাশনের মাধ্যমে কাউকে বাই বা সেল করে নির্দেশনা দেওয়া হচ্ছে। এটা একটা লার্নিং চ্যানেল। সবসময় চেষ্টা করব যে লার্নিং দেওয়ার মাধ্যমে আপনি এবং আমরা আবার সবাই উপকৃত হব, পাশাপাশি অন্যকেও আমরা উপকৃত করার চেষ্টা করব। তো আগামীকাল রবিবার, সপ্তাহের প্রথম কার্যদিবস, সেই হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা গত বৃহস্পতিবারের যে ইন্ডেক্সটা ছিল, এটার উপর নির্দেশনা করে আগামীকাল কেমন যেতে পারে তার বিষয়ে একটু আলোচনা করে নিই। তো গতকালকে ক্লোজ হয়েছিল ৫,৪৯৭.৫০০ পয়েন্ট। এটা অনেক বড় একটা পজিটিভ মার্কেট ছিল, যার ফলে ডিএস স্টক এক্সচেঞ্জ, সরিয়া অ্যান্ড DS30 তিনটা সেক্টরে কিন্তু এখানে পজিটিভ শো করেছে। পাশাপাশি টপ সেক্টর গেইনারের মধ্যে টেক্সটাইল উঠে আসছে, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স, ব্যাংক, মিউচুয়াল ফান্ড, ফার্মাসিউটিক্যালস সব। তো তার মধ্যে থেকে আজকে আমি ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে একটা আর ব্যাংক থেকে তিনটা স্টক নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব। কারণ ব্যাংকের একটা শুধু আনচেঞ্জ, আর হচ্ছে বাকি সবগুলো হচ্ছে 35 হচ্ছে আপ। তেমনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা হচ্ছে আনচেঞ্জ আর আপ হচ্ছে 41। তো আগামীকালকে ইন্ডেক্স থেকে আমরা একটু ডিসকাশন করি, চলুন। তো বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্স শো করছে ৫,৪৯৭.৬ বলা যায়। তো এটাতে এটা যে ক্যান্ডেলটা শো করেছে, এটা খুবই একটা পজিটিভ ক্যান্ডেল। এবং আরেকটার দিকে তাকালে দেখা যাচ্ছে আমাদের RS এই যে ইন্ডেক্সের সাথে RS এটা কিন্তু অনেক হাই লেভেলে চলে যাবে, 66 মোটামুটি একটা লেভেলে চলে আসছে, যেখানে সেল নির্দেশ করার জন্য বলা হয়। সে 70-তে গেলেই সেল নির্দেশন চলে আসে। পাশাপাশি ইন্ডেক্সও পজিটিভ। আরেকটা দিক হচ্ছে মানি ফ্লো কিন্তু যথেষ্ট মানি ফ্লো নিয়ে এগুচ্ছে। তো সেই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে হয়তো আর 1-2 দিন হয়তো পজিটিভ থাকার পরে একটু কারেকশন আসতে পারে, এবং সেই কারেকশনে খুব বড় হবে না, মেবি এখানে ৫,৩৫০ এর আশাপাশি থেকে টার্নওভার একটু রিট্রেস হয়ে একটু কারেকশন হয়ে রিট্রেস হয়ে হয়তো এতটুকু আসতে পারে। তারপর এটা আবার হতো এখান থেকে আবার ধাপে ধাপে আবার কম হয়ে ক্লিক করতে পারে। তো এই ক্যান্ডেল থেকে যেটা বোঝা যাচ্ছে যে আগামীকালকে খুব সম্ভাবনা আছে ক্যান্ডেলটা পজিটিভ থাকার পর রেজিস্ট্যান্স হয়তো ৫,৫৮৫ পয়েন্টে গিয়ে হতো। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ভালো রেজিস্ট্যান্স একটা আছে। তো এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু ভালো একটা মুভমেন্টে যাওয়ার একটা চান্স থাকবে। এখানে ৫,৭৯০ চলে যেতে পারে। তো গতকালকে যেভাবে পজিটিভ শো করছে, পয়েন্ট অনেক বেড়ে গেছে। তো আগামী এরপরের রেজিস্ট্যান্সগুলো কিন্তু এভাবে হয়তো নাও আসতে পারে, কারণ অলরেডি আমরা দেখেছি RSও বেড়ে গেছে, পাশে মানি ফ্লোটাও কিন্তু শেষ প্রান্তে চলে আসছে। আর যেখানে মানি ফ্লো থেকে ডিক্লাইনিং পজিশনে চলে টাচ করে ফেলতেছে প্রায়। তো সেক্ষেত্রে ইন্ডেক্স ইন্ডিকেট করতেছে যে হয়তো এই জায়গায় তো টাচ করতে পারে, ৫,৫৮৫ লাইনটা টাচ করে যদি উপরে এটা ব্রেক করতে পারে তাহলে ৫,৭৯০। এয়ারপোর্ট থেকে হয়তো আবারও এটা ডিক্লাইন কারেকশন হয়ে একটু রিট্রেস করে এখানে রিটেস্ট করে এই জায়গায় এসে আবার হয়তো সে বাউন্স ব্যাক করতে পারে। তো এটাই হচ্ছে আগামীকালকের জন্য প্রজেকশন। আপনারা আগামীকালকে যারা বাই সেল করবেন দেখে শুনে বুঝে তারপর বাই সেল করার প্রক্রিয়া করবেন। ধন্যবাদ। তো চলুন আমরা
ব্যাংকিং সেক্টরের কয়েকটা স্টক নিয়ে আলোচনা করি। প্রথমে এই যে স্টকটা নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে লঙ্কা বাংলা ফাইন্যান্স। তো লঙ্কা বাংলা ফাইন্যান্স এটার ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, 10% ক্যাশ এবং ডিভিডেন্ড ইল্ডও কিন্তু ভালো, এখানে 5.96% দিচ্ছে। এখানে লঙ্কা বাংলা একটা এক ক্যাটাগরি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের একটা স্টক, তো এদিক থেকে সব ঠিক আছে। আর এখানে লঙ্কা বাংলার যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসটা করি তাহলে দেখতে পাবো মানি ফ্লোটা কিন্তু দারুণ মানি ফ্লো আছে, এখানে খুব স্পিডে এগোচ্ছে অ্যাগ্রেসিভলি, এবং গতকালকে যে ক্যান্ডেলটা শো করেছে বা অন করেছে এটা কিন্তু যথেষ্ট ভালো একটা ক্যান্ডেল বুলিশ ফর্মে নিয়ে আসছে। যদিও প্রথম দিকে সেলার একটু অ্যাক্টিভ ছিল উঠানো এটা নামানোর জন্য, কিন্তু পরবর্তী কিন্তু বায়ারদের কারণে কিন্তু খুব বেশি এটা ডাউন হতে দেয়নি। তো সেই জন্য বায়ার অ্যাক্টিভ হওয়ার কারণে সুবিধা হচ্ছে কি আগামীকালকে একটা রেজিস্ট্যান্স একটা আছে 17 টাকা 20 পয়সায়, যদি এটা ক্লোজ ভাঙতে পারে তারপরে তার রেজিস্ট্যান্সটা হয়ে যাবে এখানে তার রেজিস্ট্যান্সটা গতকালকে শো করেছে হচ্ছে 16 টাকা 70 পয়সা। তো এরপরে রেজিস্ট্যান্স 17 টাকা 20 পয়সা, 17 টাকা 20 পয়সা, তারপরেরটা রেজিস্ট্যান্স আছে একটা 17 টাকা 40 পয়সা, তারপরেরটা 17 টাকা 70 পয়সা, তারপরেরটা 19 টাকা 20 পয়সা, তারপরেরটা 19 টাকা 60 পয়সা। এই ছোট ছোট রেজিস্ট্যান্স। তবে একটা ভালো নিউজ হচ্ছে এখানে যে তার যে মানি ফ্লোটা কিন্তু অনেক হেভি এবং খুব শার্পলি কিন্তু আগাচ্ছে, যার ফলে যদি কোনো কারণে যদি ডিক্লাইন না হয় তাহলে কিন্তু এই শেয়ারটা তাহলে এটা কিন্তু আমরা ধরে নিতে পারি যে এটা এখানে যদি ব্রেকআউট করে এদিকে চলে যেতে পারে, যেহেতু মানি ফ্লোটা অনেক ভালো পর্যায়ে আছে, আরএসএটাও ভালো অবস্থায় আছে, ক্যান্ডেল স্টিকটাও ভালো ফর্ম করছে। তো এই জায়গাটাতে কিন্তু বেশ কিছু ডাউন ফর্মের সাইড ওয়েতে থাকার কারণে কিন্তু অনেক ভালো একটা এনার্জি নিয়ে কিন্তু এগোচ্ছে। তো কালকে যদি গতকালকে স্টিকের উপর থেকে যদি ওপেন করতে পারে তাহলে লঙ্কা বাংলা ফাইন্যান্স 17 টাকা 20 পয়সা অথবা 17 টাকা 70 পয়সায় এখানে আসতে পারে। আর এটা এরপর এটা যদি ব্রেকআউট করতে পারে, এটা যদি ভাঙতে পারে তাহলে কিন্তু চলে যায় 19 টাকা 20 পয়সা, তারপরে যে 19 টাকা 60 পয়সা যেতে পারে, তারপরে 20 টাকা 60, আর সর্বশেষ এখানে আসলে আমরা পাবো 21 টাকা 80 পয়সা। এই এতটুকু পর্যন্ত যাওয়ার মতো এবিলিটি কিন্তু লঙ্কা বাংলা ফাইন্যান্সের ক্ষমতাটা আছে, যেহেতু মানি ফ্লোটা অনেক হেভি আছে। আর সেই জন্য আশা করছি আগামীকালকে এই অবস্থা ক্যান্ডেলটা পজিটিভ থাকতে পারে। তো নেক্সট যে স্টকটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংকের ফাইন্যান্সিয়ালটা একটু দেখি। সিটি ব্যাংক কিন্তু একটা স্টক ভালো দেয় এবং ক্যাশ দিয়েছে 15%। আর অলরেডি সিটি ব্যাংকের বিনিয়োগ করে ওনাদের গত বছরের যে প্রফিট বোনাস এবং ক্যাশ স্টক সবগুলো কিন্তু ব্যাংকে চলে গেছে, ভালো একটা। এবং ডিভিডেন্ড ইল্ড হয়েছে কিন্তু 7.94%, ভালো ডিভিডেন্ড দিচ্ছে। এবং আরেকটা ইন্টারেস্টিং মেসেজ হচ্ছে যে ইপিএস এবং নেট অ্যাসেটগুলো, এই যে শেয়ারের ইপিএস অনুপাত ন্যাব যদি 10+ হয় তাহলে কিন্তু ওই শেয়ারটা স্টেবল হয় এবং ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে এবং ডিভিডেন্ড ইল্ডও পাওয়া যায় এবং মার্কেটের সাস্টেনেবিলিটি লেভেল শো করে, যেটা সিটি ব্যাংকে রয়েছে। তো সিটি ব্যাংকের মেসেজটা হচ্ছে গতকালকে যে ক্যান্ডেলটা শো করেছে খুবই ভালো একটা ক্যান্ডেল শো করেছে। তো সেলাররা চেষ্টা করেছিল এটাকে ডাউন করাতে, কিন্তু বায়াররা কিন্তু ঠিক অ্যাক্টিভ হয়ে আবার সুন্দর একটা পজিশনে নিয়ে ক্লোজ করেছে। ক্যান্ডেলটা সুন্দর, ভলিউমটা ভালো আসছে, মানি ফ্লোটাও ভালো আছে, যার ফলে স্ট্রেনদেন একটা ফর্মে আছে সিটি ব্যাংক। তো সিটি ব্যাংকের আর প্রিভিয়াসলি সিটি ব্যাংকের প্রিভিয়াস যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা ছিল, খেয়াল করে দেখেন 18 টাকা 90 গিয়ে 1 2 3 বার কিন্তু
টাচ করে কিন্তু ভাঙতে পারেনি, জাস্ট রিট্রেস হয়ে আবার কারেক্ট রিট্রেস হয়ে এনার্জি নিয়ে আবার কিন্তু আসছে। এখন গতকালকে কিন্তু ক্লোজ ভ্যালুটা ছিল হচ্ছে 18 টাকা 90 পয়সা, অর্থাৎ 19 টাকা কিন্তু কিন্তু যায় নাই। 19 টাকা গিয়ে 3বারে কিন্তু ফেল, 18 টাকা 90 পয়সায় গিয়ে কিন্তু ক্লোজ করেছে। তো যেহেতু গতকালকে ক্যান্ডেলটা ভালো, মানি ফ্লোটাও ভালো, আরএসএ অবস্থাটা হলো, সেগুলো আশা করা যাচ্ছে হয়তো আগামীকালকে এই বাধাটাও ভেঙে ফেলতে পারে, ভেঙে 19 টাকার উপরেই যাবে এবং 19 টাকা 10, 19 টাকা 20, 19 টাকা 30 এবং 19 টাকা 60, এই 60 লেভেল পর্যন্ত যাওয়ার মতো এবিলিটি কিন্তু সিটি ব্যাংকের বর্তমানে শো করতেছে। আর 19 টাকা 60টা যখন ভেঙে ফেলবে তখন কিন্তু তার জন্য খুব ইজি হয়ে যাবে এই যে বাধাটা, অর্থাৎ বোনাস শেয়ারটা দেওয়ার পরে যখন ড্রপ করলো, এই যে বেরোতে আসলো, এই বেরোটাতে কিন্তু সে ইজিলি চলে যেতে পারবে। আমাদের যে বর্তমান যে স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি, তো তার মানি ফ্লো এবং তার ইন্ডেক্স তার যে ক্যান্ডেল শো করতেছে। তো সেই জন্য আশা করা যাচ্ছে যে সিটি ব্যাংক আগামীকালকে পজিটিভ থাকবে এবং প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স 19 টাকা 60 পয়সা, এটাকে ভাঙার চেষ্টা করে উপরে দিকে গিয়ে যাবে। তো সিটি ব্যাংকের পরে আমরা আরেকটা স্টক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইউসিবিএল। আরেকটা কথা বলে রেখে, আসলে প্রত্যেকটা শেয়ারের কিন্তু গেইন দেয়, সময় মতো এন্ট্রি নিতে পারলে, রাইট টাইমে রাইট এন্ট্রি নিতে পারলে আপনার প্রফিটটা কিন্তু আমরা সবাই করতে পারবো। তো এই রাইট টাইমে এন্ট্রিটা নেওয়াটাই হচ্ছে কিন্তু অ্যানালাইসিস, টেকনিক অ্যানালাইসিস করে যদি আপনি রাইট টাইমে এন্ট্রি নিতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার 15%, 10%, 15%, 20% এটা নেওয়া সম্ভব। কারণ বাংলাদেশে স্টক মার্কেট অ্যাভারেজ প্রফিট কিন্তু 15 to 16% আসে। তো আপনি খুব বেশি লাভ করে আশা করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে স্টপ লস না নিয়ে দেখা যাচ্ছে অনেক বড় ধরনের লসের শিকার হয়েছে। তো আপনার গেইন যতটুকু থাকে, আপনি বাই করার সময় তো প্ল্যান করে রাখা উচিত যে আমি এত পার্সেন্ট হলে, এত টাকা হলে আমি এটা সেল করে দেবো। তো এখান থেকে আপনি একটা টাইম বিং একটা প্রফিট নিয়ে নিলেন, দেন যখন ওই স্টকটাই যখন আবার একটু কারেকশনে গিয়ে আবার যখন ফ্রিজ আপার ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করবে, তখন আপনি এখানে আবার এন্ট্রি নিন। তো এইভাবে কিন্তু ফেজ ওয়াইজ কিন্তু ইনভেস্ট করলে আপনার লসটা কমে যাবে এবং আপনার প্রফিটটা আপনি বুক করতে হবে। আর প্রফিট সবসময় বুক করা উচিত, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি দিন স্টক নিয়ে আটকে রাখলে খুব একটা বেনিফিট পাওয়া যায় তা কিন্তু না। তো যাই হোক, ইউসিবিএল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউসিবিএল ব্যাংক একটা ভালো ব্যাংক, এটা আপনার ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ড দুটি দিয়ে থাকে এবং ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 5.68%। এবং ইপিএস ইস টু ন্যাভ যদি করি, তাহলে কিন্তু এই স্টকটা কিন্তু ভালো অবস্থানে আছে। অর্থাৎ ইপিএস ন্যাভ যদি 10 and প্লাস হয়, তাহলে কিন্তু স্টকটা স্টেবিলিটি মার্কেটে অনেক বেটার থাকে। তো সেক্ষেত্রে ইউসিবিএল ব্যাংকটা একটা ভালো ব্যাংক। তো ইউসিবিএল ব্যাংকের চার্ট অ্যানালাইসিস আমরা দেখবো যে ইউসিবিএল ব্যাংকের মানি ফ্লোট অনেক ভালো, ইউসিবিএল ব্যাংকের মানি ফ্লোটও পজিটিভে যাচ্ছে, এদিকে আরএসএ তো পজিটিভলি, এমএসসিতেও মুভমেন্ট করছে পজিটিভলি, আরএসএ তো মুভমেন্ট করছে পজিটিভলি। ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলতে পারি যে ইউসিবিএল এর যে ক্যান্ডেল প্যাটার্ন শো করেছে, ওটাও কিন্তু আপনার পজিটিভ ইমপ্রেশনই শো করে। তো এখানে ইউসিবিএল এর একটা ইম্পর্টেন্ট যে থিংটা হচ্ছে, সেটা হচ্ছে ইউসিবিএল কিন্তু ইটি পড়বে 8 টাকা 90 পয়সায়, এখানে কিন্তু এটা ভাঙতে পারে না, আবার 8 টাকা 90 পয়সা এখানে ভাঙতে পারে। এখানে 3বার কিন্তু 8 টাকা 90 পয়সায় টাচ করে ডাউন ট্রেন্ডে চলে আসে, কারণ হচ্ছে 8 টাকা 90 পয়সা এই রেজিস্ট্যান্সটা ভাঙার মতো তার সেই পরিমাণ ভলিউম ছিল না, যার ফলে গতকালকে মানে গত বৃহস্পতিবারে যেখানে ক্লোজ করার কথা, সেখানে 8 টাকা 90 কিন্তু 8 টাকা 80 পয়সাতে ক্লোজ করেছে এবং তার হাইস্টটা ছিল 8 টাকা 90 পয়সা। তো যেহেতু ক্লোজটা করছে 8 টাকা 80-তে, 90 সেই আগের মতোই 90-তে গিয়ে কিন্তু আটকে গেছে। তো যেহেতু তার মানি ফ্লোটা ভালো, আরএসএতে ভালো, ক্যান্ডেল প্যাটার্নটাও ভালো, ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আশা করতে পারি যে আগামীকালকে হয়তো এটাকে ভেঙে 9 টাকা 10-এ চলে যেতে পারবে। 9 টাকা 10-এর পরে তার পরবর্তী রেজিস্ট্যান্স হবে 9 টাকা 20
তার পরবর্তী রেজিস্ট্রেশন আমি লিখে রাখছি এখানে 9 টাকা, আগে ড্র করে রাখছি 9 টাকা 30 টাইমস 9 টাকা 50। অর্থাৎ আগামীকালকে রেজিস্ট্রেশন ভেরি ইম্পর্টেন্ট, কারণ ইতিপূর্বে এই প্রোডাক্ট এই স্টকটা কিন্তু তিনবার কিন্তু রিফ্রেশ হয়ে ফিরে এসে আবার নতুন করে নতুন করে এনার্জি নিয়ে আবার কিন্তু এগিয়ে যাচ্ছে। তো যদি আগামীকালকে যদি এটাকে ক্রস করতে পারে তাহলে কিন্তু আশাবাদী যে হ্যাঁ সামনের দিকে এটা খুব ভালো এনার্জেটিক ফর্মে এগিয়ে যাবে এবং 9 টাকা 50 পয়সা পর্যন্ত, এই যে 9 টাকা 50 পয়সা পর্যন্ত তার যাওয়ার সক্ষমতা আছে। তারপরে এটা যদি ভেঙে ফেলতে পারে 9 টাকা 50 পয়সাটা, তাহলে তো একেবারে এই যে এখানে অথবা এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে যেতে পারে 9 টাকা 70। তো সেই থেকে বলবো যে ইউসিবিএল ব্যাংকের বর্তমান প্রেক্ষাপটে ইউসিবিএল যদি আগামীকালকে রেজিস্ট্যান্সটা ভাঙতে পারে তাহলে কিন্তু তার সক্ষমতা আছে 9 টাকা 70-80 পয়সার মধ্যে পর্যন্ত যাওয়া। আর একবার হয়তো যাবে না, কারণ এখানে অনেকগুলো বাধা এখানে রেজিস্ট্যান্স শো করতেছে। তো এটা হয়তো এমন হতে পারে যে এটা কালকে পরশু এখানে হয়তো 9 টাকা 30 মধ্যে যাওয়ার পরে হয়তো হালকা একটু কারেকশন হয়ে দেখা যাচ্ছে আবার একটু কারেকশন হয়ে এদিকে আসতে পারে, এসে আবার এদিকে যেতে পারে, তারপর এখান থেকে একটু কারেকশন এদিকে আসতে পারে, তারপর একটু কারেকশন হয়ে আবার হয়তো একটা আপট্রেন্ডে যাওয়ার চেষ্টা করবে। এটি হচ্ছে স্টকের নিয়ম এবং ভালো স্টকগুলো সাধারণত এইভাবে এগুলি একেবারে তো শার্পলি তো আগানো সম্ভব না, আবার অ্যাব্রাপ্টলি ড্রপ করাও সম্ভব না। তো সেই জন্যে শেয়ার মার্কেটের যে কোনো আপনার মানি মার্কেটের সিস্টেমটা হচ্ছে আপ ডাউনের মধ্যে করে কিন্তু একটা স্টক কিন্তু ব্রেকআউট নিয়ে র্যালিতে যায়, এটা শক্তি সঞ্চার করে। তো ইউসিবিএলের বর্তমান যে প্যাটার্ন এবং তার যে ফিচারটা দেখলাম আমরা, যে তার আরএসআই বা তার এমএসসিডি এবং তার মানি ফ্লো সবগুলো কিন্তু পজিটিভ বহন করতেছে। সেই জন্য আমরা বলতে পারি যে ইউসিবিএল আগামীকালকে পজিটিভ থাকার সম্ভাবনা আছে। এটা হচ্ছে বলা যাচ্ছে প্যাটার্নতে। নেক্সট আমাদের স্টকটা হচ্ছে গোল্ডেনসন, ইঞ্জিনিয়ারিং রিকমেন্ডেড একটা প্রোডাক্ট। তো গোল্ডেনসনের ক্ষেত্রে মানি ফ্লোটা কিন্তু পজিটিভ আছে, খুব শার্পলি এগোচ্ছে। আর এখানে এমএসসিডি তো বিদ্যুৎ আগাচ্ছে, আরএসআই তো যথেষ্ট সুন্দর ফর্মে আছে, পজিটিভ ফর্মে আছে এবং ক্যান্ডেলের প্যাটার্নটাও ভালো আছে। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলা যায় যে এখানে আগামীকালকে ভলিউমটাও ভালো আছে, পজিটিভ থাকার সম্ভাবনা বেশি। তারপরে একটা রেজিস্ট্যান্স আছে এখানে, তার রেজিস্ট্যান্স 19 টাকা 40 পয়সা। 19 টাকা 40 পয়সায় তার যে রেজিস্ট্যান্স, এই যে 19 টাকা 40 পয়সা তার যে রেজিস্ট্যান্সটা, এটাকে ব্রেকআউট করতে পারলে কিন্তু 20 টাকা 70 এবং 21 টাকা 50। তো 20 টাকা 19 টাকা 40টা যদি কালকে তার প্রাথমিক গোল্ডেনসনের জন্য আগামীকালকের প্রথম রেজিস্ট্যান্স হচ্ছে 19 টাকা 40 পয়সা। তো 19 টাকা 40 পয়সা ব্রেকআউট করতে পারলে কিন্তু 20 টাকা 20 পয়সা পর্যন্ত যাওয়া পসিবিলিটি বেশি থাকে। 20 টাকা 20 পয়সার ব্রেকআউট করে কিন্তু চলে যেতে পারবে 21 টাকা 50 পয়সা। তারপরে তো আস্তে আস্তে বাড়বে এখানে। তো এটা তো হতে পারে দেখা যাচ্ছে এমন হতে পারে যে এটা এখানে যাওয়ার পরে এখান থেকে হয়তো যাওয়ার পরে হয়তো একটু রিট্রেস হয়ে আবার একটু কারেকশন হয়ে আবার একটু করে আবার ব্রেকআউট করতে পারে, অথবা এখানে পর্যন্ত হতে যেতে হবে, যাওয়ার পরে এখানে উঠবে, ওঠার পরে এখানে একটু রিট্রেস করবে, তারপর আবার একটু রিট্রেস হতে আর একটু টেস্ট করে হতে আবার পজিটিভ মুভমেন্টে আগানো যেতে পারে। এভাবে স্টকগুলো মুভ করে সাধারণত। তো গোল্ডেনসনের প্যাটার্ন থেকে আমরা এটা বুঝতে পারতেছি যে আগামীকালকে যদি সব কিছু থাকে এবং ক্যান্ডেল যেটা বলতেছে যে আগামীকালকে বাজার গোল্ডেনসনের পজিটিভ থাকার সম্ভাবনা আছে, যেহেতু তার অন্যান্য প্যারামিটারগুলো শো করতেছে, এমএসসিডি, আরএসআই এবং মানি। গোল্ডেনসন ইঞ্জিনিয়ারিংয়ের প্রোডাক্ট। তো আজকে 4টি প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম। আজ আমার কাছে মনে হচ্ছিল যে এই 4টা প্রোডাক্ট
আগামী সপ্তাহ রবিবার থেকে বৃহস্পতির মধ্যে হয়তো অল্প সময়ের মধ্যে একটা ভালো একটা রিটার্ন আসতে পারে, তাই আপনাদের সঙ্গে ডিসকাশন করা। তো আমি বললাম আমার ওয়ে অফ টেকনিক থেকে, অ্যানালিটিক্যাল টেকনিক থেকে। এটা আসলে অ্যানালিটিক্স তো অনেকগুলো ব্যাপার থেকে আরও অনেক প্যারামিটার আছে। শর্টলি যেটা করা, যতটুকু শর্ট করা ততটুকু শর্টলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আপনারা মিলাবেন, দেখবেন আপনাদের বুদ্ধিমত্তা এবং আপনার টেকনিক অ্যানালাইসিস করে যদি বেটার ফিল করেন তাহলে আমাকে পরামর্শ দিতে পারেন যে আরও কোন প্রোডাক্ট নিয়ে আলোচনা করলে আপনাদের জন্য বেটার। কারণ আমার এই চ্যানেলটা শুধুমাত্রই লার্নিং পারপাসে করে। আর একবার রিকোয়েস্ট করব, আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমি প্রতিদিনই ভিডিও আপলোড করে নতুন নতুন স্টক নিয়ে আলোচনা করি। আর পাশাপাশি আমার একটা ফেসবুক পেজও আছে, বিডি স্টক নামে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে জয়েন করতে পারেন। ফেসবুক পেজেও আমি ভিডিও আপলোড করি এবং নতুন নতুন ইনফরমেশনগুলো শেয়ার করে থাকি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।